নমস্কার, আমি রূপসী হালদার। আমৃত্য ভালোবাসি তোকে লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 46-46-এর শেষাংশ। আলী আহমেদ খান চোখ বন্ধ করে বসে আছে। মেঘ দু থেকে একবার আবিরের দিকে তাকিয়ে আবারও পত্রিকা পড়া শুরু করলো। আবিরের শানিত দৃষ্টি যতবার নজরে পড়েছে ততবারই মেঘের পড়া আটকে আসছে। ক্ষণে ক্ষণে আবিরের কুচকানো ভ্রুযুগল আরও কুচকে আসে। গভীর কোনো উদ্বেগ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবির দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘের অভিমুখে। আবিরের হিমায়িত দৃষ্টিতে অষ্টদশীর শান্ত হৃদয়ে আচমকা অশান্ত বাতাস বইতে শুরু করলো। পড়া থামিয়ে প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। সরস্বী চোখে চোখ পড়ায় আবির পলক ফেলে চিবুক মেয়ের রুম থেকে চলে গেছে। আবিরের নিস্তব্ধতা মেয়েকে খানিক ভাবালো। এরপর আবারও পত্রিকার পড়ায় মনোযোগ দিল। মালিয়া খান ছাদে হাঁটাহাঁটি করে সন্ধ্যায় রুমে এসেছে। মেঘকে পত্রিকা পড়তে দেখে ঠান্ডা কণ্ঠে বললেন, তুই এখনো পত্রিকা পড়ছিস? মেঘ নীরবে হেসে পড়াতে মনোযোগ দিল। মালিয়া খান বিছানার পাশে বসতে বসতে শক্ত কণ্ঠে বলে, অনেক পড়েছিস, এখন পত্রিকা রেখে একটু বাইরে বের হ। দীর্ঘ সময় এভাবে পড়লে চোখে ঝাপসা হয়ে দেখবি। কিছু হবে না, আলী আহমেদ খান এবার স্বাভাবিক কণ্ঠে বললেন। আর পড়তে হবে না আম্মু, এখন রুমে যাও। বড় আব্বুর মুখের ওপর কথা বলা মেঘের পক্ষে সম্ভব না, তাই পত্রিকা ভাঁজ করে টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে গেছে। সোফায় বসে হালিমা খান আর আকলিমা খান গল্প করছিলেন। মেঘ ওনাদের পাশে সোফায় হেলান দিয়ে বসেছে। হালিমা খান মেঘে দেখে মৃদুগামী কণ্ঠে বললেন, তোর বড় আব্বু এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠোঁটে হাসি রেখে হালিমা খান বললেন, তোর রান্না খুব ভালো হয়েছে। বড় আব্বু উচ্ছিলায় আমাদের মেয়ে রান্না যে করেছে এটাই অনেক। মেঘ প্রশ্ন করলো, তুমি খেয়েছো? শুধু আমি কেন, তোর আব্বু, বড় আব্বু, কাকিয়া, আবির, তানভীর সবাই টেস্ট করেছে। তোর প্রথম রান্না বলে কথা। আব্বুর কথা শুনে মেঘ চমকে ওঠে। সবাই মেঘের রান্না টেস্ট করেছে এটা ভেবেই মেঘের মন আনন্দে ভরে উঠেছে। অকস্মাৎ মেঘের ভ্রু কুচকে আসে। মেঘ উতলা কণ্ঠে শুধালো, আবির ভাইও টেস্ট করেছে? হ্যাঁ, আবির সবার আগে টেস্ট করেছে। আবির ভাই না সারাদিন ঘুমিয়েছিল, আমার রান্না কখন টেস্ট করলো? সকালে টেস্ট করেই তারপরে ঘুমাতে গেছে। তোর রান্না তারিফ করেছিল। আবির ভাই নিজের থেকে আমার রান্নার প্রশংসা করেছেন। আকলিমা খান ঠোঁট বেঁকিয়ে মৃদু হেসে বললেন, আবির কি সহজে কিছু বলে নাকি? বারবার জিজ্ঞাসা করেছিলাম, তাই বাধ্য হয়ে বলেছে খুব ভালো হয়েছে। মেঘ মৃদু হাসলো। এর মধ্যে হালিমা খান বলে ওঠেন, তোর বড় আম্মু কিন্তু সারাদিন যাবতই তোর প্রশংসা করেছে। কম করে হলেও 15 থেকে 20 বার বলেছে তুই বড় হয়ে গেছিস, বিয়ের বয়স হয়ে গেছে, তোকে নাকি বিয়ে দিয়ে দেবে। মেঘ মনে মনে বিড়বিড় করে বলছে, বড় আম্মু তোমাকে বড় ভাবলে কি হবে? তোমার ছেলে চোখে আমি পিপিলিকার মতোই, ওনার নজরে আমি পড়িই না। আকলিমা খানের ওপরে ব্যালকনির দিকে তাকিয়ে হঠাৎই উদ্বিগ্ন কণ্ঠে বলে, আমি ভেবে উঠেছি দেখলাম, কফি খাবে কিনা, করে দেব? হালিমা খান কিছু বলার আগে মেঘ বসা থেকে উঠতে বলল, আমি কফি নিয়ে যাচ্ছি, তোমরা গল্প করো। আকলিমা খান আর হালিমা খান দুজনেই আশ্চর্যজনিত নয়নে তাকিয়ে আছে। মেঘ যেসবের পাত্তা না দিয়ে রান্নাঘরে গেল কফি করার জন্য। দুই চা নিষ্পলক তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ খুব সাবধানতার সহিত আবিরের জন্য কফি বানিয়ে নিজেই নিয়ে যাচ্ছে। কফি হাতে আবিরের রুমে ঢুকলো। আবির কোথাও নেই। টেবিলের ওপর কফির কাপ রেখে সম্পূর্ণরূপে চোখ বুলালো। আবির কোথাও নেই। হঠাৎ বারান্দার কথা মনে হতে এগিয়ে গেল সেদিকে। আবির চেয়ারে বসে রেলিংয়ে এক পা ঠেসে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ অনুচ্চ কণ্ঠে বলল, আপনার জন্য কফি এনেছি। মেঘের কণ্ঠস্বর স্নায়ুতন্ত্রে প্রবেশ করতেই আবির চোখ মেলল। অস্প্রাঙ্গে তাকালো মেঘের দিকে। মেঘ পুনরায় অচঞ্চল স্বরে প্রশ্ন করলো, কফিটা এখানে নিয়ে আসবো? আবির ভ্রু কুচকে সূক্ষ্ম নেত্রে তাকে বিড়বিড় করে বলল, কি হয়েছে তোর? মেঘ এদিকে সেদিকে তাকিয়ে সমিত স্বরে জানালো, আমার আবার কি হবে? কিছু না হলে এত মেচুর ব্যাপার কেন করছিস? কাকে কি বোঝাতে চাচ্ছিস? মেঘ কপালে ভাঁজ ফেলে মন খারাপ করে বলল, আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি না। কাকিয়া আম্মু আপনার কফির কথা বলছিল, তাই আমি নিয়ে আসছি। আমার কাজ আছে, আসছি। মেঘ মাথা নিচু করে চলে যেতে নিলে আবির চেয়ার থেকে উঠে এক পায়ে গিয়ে মেঘের ডান হাতের কবজি শক্ত করে ধরে। আকস্মাৎ কাণ্ডে মেঘ ভড়কে গেছে। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকাতে চোখে পড়ে একজোড়া রক্তাভ আঁকি। সহসা মেঘ ঢোক গেল। আবির ভাইয়ের রাগের কারণ মেঘের অজানা। কি ভুল করেছে তা বুঝতে পারছে না। চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ, হাতে ব্যথা লাগছে। হাত ছাড়ার বদলে আবির আরও শক্ত করে ধরে নীরের কণ্ঠে বলল, কি কাজ আছে তোর? আবিরের রাগী স্বর বুঝতে পেরে মেঘ ধীর স্থির গতিতে বলল, বড় অপুর কাছে যাব।
কোনো প্রয়োজন নেই। মানে? আব্বু যথেষ্ট সুস্থ আছেন, তোকে আব্বুর দেখাশোনা করতে হবে না। কেন? আবির রাগান্বিত কণ্ঠে বলল, কারণ আমি চাই না তুই আমার আব্বু আম্মুর এত যত্ন নিস। আমি আমার বাবা মাকে দেখে রাখতে পারবো, আর আমার প্রতি তোর কোনো প্রকার আহ্লাদি ভাব দেখাতে হবে না। কফি আমি খেতে পারবো, কাউকে কফি দেওয়ার জন্য প্রয়োজন পড়বে না। মেঘ এবার চোখ তুলে আবিরের দিকে তাকায়। হাতের ব্যথা থেকে অনেক গুণ বেশি বুকে ব্যথা করছে। আবিরের নিষ্ঠুরতা দেখে মেঘের মনের কোণ মেঘে ঢেকে গেছে। মেঘ করুণ স্বরে বলল, আপনার আম্মু আব্বু বলে কি আমি যত্ন নিতে পারবো না? ওনারা তো আমার বড় আব্বু বড় আম্মু। আমার কি ওনাদের যত্ন নেওয়ার অধিকার নেই? আবিরের রাগ দ্বিগুণ বেড়ে গেছে। রাগে কটমট করতে করতে বলল, নেই, না নেই, কোনো অধিকার নেই। মেঘের কণ্ঠস্বর ভারী হয়ে আসে। আকস্মাৎ দুর্বহ কণ্ঠে বলল, আপনি বললেই হলো আমি যত্ন নেব। ছাড়ুন, যা। হাত না ছাড়া সত্ত্বেও মেঘ চলে যাবার জন্য পা বাড়ায়। আবির সহসা মেঘের হাতের কবজি টান দিয়ে মেঘের আবিরের বুকের কাছে চলে আসে। আবির সঙ্গে সঙ্গে ঘুরিয়ে মেঘকে বারান্দা দেওয়ালের সঙ্গে চেপে ধরে। মেঘ স্থির হতে পারছে না, মাথা ঘুরছে। আবির আরেক হাতে মেঘের নামানো চিবুক ওপরে ওঠায়। আবির তখনও অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। তুই যদি ভেবে থাকিস তুই সব বিষয়ে ছাড় পাবি, তাহলে তুই ভুল ভাবছিস। মেঘ শীতল চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি এত নিষ্ঠুর কেন? নিষ্ঠুর পৃথিবীতে প্রতিটা মানুষকে প্রয়োজনে নিষ্ঠুর হতে হয়। মেঘ তপ্ত স্বরে বলল, বড় আব্বু বা বড় আম্মুর যত্ন কেন নিতে পারবো না? এর একটা কারণ বলুন। আবির গম্ভীর কণ্ঠে জানালো, আমার আব্বু আম্মুর ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব না নেব তার কারণ তোকে বলতে হবে? আমার বাবা মাকে আমি যেভাবে খুশি দেখে রাখবো। একা না পারলে কয়েকজন নার্স নিয়ে নিয়োগ করবো, তবুও তোকে যেন ওনাদের আশেপাশে সর্বক্ষণ ঘুরঘুর করতে না দেখি। মেঘ আখ পাছ না ভেবে বলে উঠল, আমি কি আপনাদের খুব বিরক্ত করছি? হ্যাঁ, অনেক বিরক্ত করছিস, এই যে এখন করতেছিস। মেঘের চোখ টলমল করছে। হৃদয় খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ঠিক আছে, আজকের পর আমি আপনাদের কারো জীবনে বিরক্তের কারণ হব না। আমি ঠাস করে মেঘের হাত ছেড়ে গজগজ করতে করতে বলল, বেশি বুঝলে এমনই হবে। মেঘ ছলছল নয়নি কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গেছে। আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। চোখ বন্ধ করে দুই হাতে মাথা চেপে ধরেছে। মেঘের সঙ্গে রাগ দেখাতে বড্ড কষ্ট হয়, কিন্তু মেঘের এই মিচিউরি আচরণে আবির আটকে আছে। অষ্টাদশীর পরিপক্কতা দেখে বাড়ির মানুষ কোনোভাবে যদি মেঘের জন্য সম্বন্ধ দেখা শুরু করে, তখন আবির কী করবে? কীভাবে আটকাবে আব্বু চাচ্চুকে? মেঘ অবুঝের মতো বড় আব্বুর যত্ন করছে, কিন্তু তারা তো এটাকে সেভাবে নেবে না। হুট করে এমন কোনো ঘটনা ঘটলে আবির সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে। আব্বু চাচুর সামনে দাঁড়ানোর মতো মিনিমাম যোগ্যতা তার হয়নি। এই জন্য আবির সর্বক্ষণ চায় মেঘ সবার চোখে পিছিয়ে থাকুক, মেঘের বাচ্চামিতে মেতে থাকুক এই বাড়ি। গুণা করেও কারোর চোখে যেন মেঘের ম্যাচুরিটিতে না পড়ে। আবির তার সুপ্ত অনুভূতিতে চেপে রেখেছে। মেঘকে যা তা বলেছে। মেঘ কষ্ট পাবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু মেঘের জন্য অন্য ছেলে দেখা হলে আবির মেঘ দুজনেই কষ্ট পাবে। তখন সে কষ্টের মাত্রা বর্তমানের থেকেও কয়েক গুণ বেশি হবে। আবির ব্যালকনিতে প্রায় 1.5-2 ঘন্টা বসে রইল। মেঘের আনা কফি টেবিলেই ঠান্ডা হয়ে গেছে। 2 ঘন্টা পরে থানবীর এসে কিছুক্ষণ কথা বলে আবার বেরিয়ে গেছে। আবিরের আচরণে মেঘ অনেক বেশি কষ্ট পেয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে মেঘের রুমে। রাগে ঘরের প্রতিটা জিনিস এলোমেলো করে বিছানায় উপরে শুয়ে পড়েছে সে। বারবার কানে বাজছে, আমার কথা না মানলে এর ফল খুব ভয়ানক হবে। বড় আব্বুর ওপর কোনো অধিকার নেই। মেঘ যখনই ভাবে আবিরের কাছাকাছি আসবে, আবিরকে নিজের মনের কথা বলবে, আবিরের অনুভূতি বুঝবে, তখনই আবির মেঘকে দূরে দূরে তাড়িয়ে দিয়েছে। দীর্ঘ চেষ্টায় দূরত্ব খানিকটা হ্রাস হয়, কিনা আবার দূরত্ব বাড়িয়ে যায়। নিজের হাতে সেখানে দেওয়াল তুলে দেয়। অষ্টাদশী সবুজ বনে আবিরের কণ্ঠকর্ম ক্রমে ক্রমে দাগ কেটে যাচ্ছে। ভালোবাসার অনুভূতিগুলো কেমন যেন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনের কল বাজলো। কয়েকবার রিং হওয়ার পর মেঘ হাতে নিয়ে ফোনটা কাছে দেখলো বন্যা কল দিয়েছে। 2 দিন যাবৎ বন্যা কল দিয়েই যাচ্ছে, কিন্তু মেঘ রিসিভ করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেঘ কল রিসিভ করলো। কল রিসিভ হওয়া মাত্রই ওপাশ থেকে বন্যা বলে উঠল, কী রে, কী হয়েছে তোর? কোন দুনিয়া হারিয়েছিলি? মেঘ শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হারাতে পারলে বোধহয় ভালোই হতো। কেন, কি হয়েছে? কিছু না, বাদ দে। ইচ্ছে করে বন্যাকে কিছু বলেনি। 2 দিন পর পর আবির ভাইয়ের আচরণে মেঘ নিজেই কনফিউশনে পড়ে আছে। সেখানে বন্যা তো আবির ভাইকে সামনাসামনি দেখেই না, আচরণ কীভাবে বুঝবে? বন্যা চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, তোদের বাসায় কি কোনো সমস্যা হয়েছে রে?
তোকে কে বলেছে? তানভীর ভাই। মেঘ একে একে সব ঘটনা বিস্তারিত বলেছে। খুব প্রয়োজনীয় কথা ব্যতীত মেঘ পরিবারের ঝামেলা বন্যাকে খুব একটা শেয়ার করে না, তবে মানসিক পীড়িত সত্য করতে না পেরে এখন কম বেশি শেয়ার করেছে। মনের ভেতর কত কথা জমিয়ে রাখা সম্ভব। মেঘ বন্যার মনোযোগীয়তার সহিত সব কথা শুনেছে। এখানে বন্যার কিছুই বলা নেই, এমনকি মেঘকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষারই। ঘণ্টাখানেক পরে বান্ধবীর দুজনের কথোপকথন চলছে, তারপর মেঘ ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। 2-3 দিন কেটে গেছে। মেঘ আর আগের মতো বড় আব্বু বড় আম্মুর কাছে যায় না, বোনেদের সঙ্গে কথাও বলে না, বলেও আবিরের মুখোমুখি হয় না। ক্লাসের সময় ক্লাসে যায়, চুপচাপ ক্লাস করে বাসায় চলে আসে। বাকি সময় দরজা বন্ধ করে রুমে শুয়ে থাকে, না হয় বই নিয়ে ব্যালকনিতে বসে থাকে, গুনগুন করে দিন কাটাচ্ছে। এই বাসায় এখানে থাকতে এখন মেঘের দম বন্ধ হয়ে আসছে। চুপি চুপি গিয়ে বড় আব্বু বড় আম্মুকে দেখে আসে। ওনাদের সঙ্গে কথা বলতে পারে না, এদিকে মিম আদির সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, ফোন চাপতেও ভালো লাগে না। মন খারাপ থাকলে কেমন যেন সব কিছু অসহ্য লাগে। মেঘের অবস্থা এখন তেমনই। রাতের বেলা মোজাম্মেল খান বাসায় ফেরায় কিছুক্ষণ পরেই মেঘ আব্বুর রুমের সামনে হাজির হলো, অনুমতি নিয়ে প্রবেশ করলো। হালিমা খানের মেঘের মলিন মুখ দেখে প্রশ্ন করল, কি হয়েছে তোর? মন খারাপ কেন? মোজাম্মেল খানও এবার চোখ তুলে মেঘের দিকে চাইলেন, রুহু কুচকে প্রশ্ন করলেন, কিছু বলবা? কিছুদিন হয়ে গেছে আমরা নানুদের বাড়িতে যাই না, চলুন না নানু বাড়ি থেকে ঘুরে আসি। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই তো কখনো নানুর বাড়িতে যাইতেই চাস না, আজ হঠাৎ নানুর বাড়িতে যেতে চাচ্ছিস যে? যেতে ইচ্ছে করছে, তোমরা যাবে কিনা বলো? মোজাম্মেল খান নিরুদ্ধ কণ্ঠে বলল, ভাইজান অসুস্থ, এই অবস্থায় আমি যেতে পারবো না, তুই আর তোর আম্মু বরং ঘুরে আয় কি যা। ফেরার সময় জানিও তানবীরকে নিয়ে আসবে। হালিমা খান প্রশ্ন করলেন, কবে যাবি? কালকে। ক্লাস আছে না? আছে, করব না, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ক্লাস করতে হবে না, ওর যেহেতু যেতে ইচ্ছে করছে নিয়ে যা। সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। আবিরের কড়া নিষেধের জন্য আলী আহমেদ খান অফিসে যেতে পারছেন না। আবির আর মোজাম্মেল খান একাই সামলাচ্ছেন সব দিকটা। ইকবাল খান গতকাল ভোরবেলায় সিলেটে গেছেন। খাবার টেবিলে বসে আবির মোজাম্মেল খান আলী আহমেদ খানের সঙ্গে কোনো এক বিষয়ে আলোচনা করা ব্যস্ত। মিম আদি নিজেদের মতো খাবার খাচ্ছে। তানভীর তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে। খাবার টেবিলে মেঘ নেই দেখে মোজাম্মেল খান শোধালেন, মেঘ খাবে না? মিম আস্তে করে বলল, আপু সাবান নিচ্ছে, পরে খাবে বলল। আচ্ছা। আবিরও তেমন মনোযোগ দেয়নি। মেঘকে বকা দিলে সে 2 থেকে 4 দিন রাগ অভিমানে ভোঁতা মেরে থাকে, এটা আবির খুব ভালো মতোই জানে। কিন্তু এখন মেঘের রাগকে প্রাধান্য দিতে গেলে ভবিষ্যতে বড়সড় বিপদের সম্মুখীন হতে হবে ভেবে আবির মুখ বুজে সহ্য করছে। আবির আর মোজাম্মেল খান অফিসে চলে গেছে। তার কিছুক্ষণ পরে মেঘ একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। ভেজা চুল মাঝখানে সিঁথি করে 2 পাশে 2টো ক্লিপ দিয়েছে, পেছনের চুল ছেড়ে দিয়েছে, সঙ্গে পেছনের একটা জামা পরেছে। খাওয়া দাওয়া করে 1 ঘন্টার মধ্যে নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রায় বছর খানেক পর নানুর বাড়িতে আসছে মেঘ। বাড়িতে এসে মেঘ ব্যাগ রেখে ঘুরতে চলে গেছে। হালিমা খান ফোন রেখে বাসায় জানিয়েছে। মেঘ নানার বাড়ির সঙ্গে গল্পগুজব করে, 2 মামার বাড়িতে ঘুরছে। এতদিন পর মামার তো ভাই বোন মেঘকে পেয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। 2 বোন 3 ভাই সবাই মিলে মেঘকে একসঙ্গে একই বয়সী ছোট। মেঘ মামা বাড়িতে গেলে কাজিনদের ঈদ লাগে। মেঘের মামা খালাদের মধ্যে মেঘের আম্মু সবার বড়, তারপর 2 মামা, তারপর ছোট আরেক খালা। মেঘ বিকেলবেলায় আম্মুর ফোন থেকে হালিমা খানের কল দিয়ে ভাই বোনের সঙ্গে কথা বলেছে। খালামণিকে আসতে বলেছে। খালামণির 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটা মেঘের প্রায় সমবয়সী, এখন ইন্টারমিডিয়েটে পড়ছে। ছোট মেয়ে ক্লাস 6-এ পড়ে। ছেলেটার বয়স সবেমাত্র 5। মেঘ যতবারই নানুর বাড়ি আসে ততবারই খালামণিকে আসতে হবে। সারাদিন হই হুল্লোড়ে থেকে মেঘ বাসার কথা প্রায় ভুলেই গেছে। এদিকে আবির সন্ধ্যায় কিছুক্ষণ পরে বাসে এসেছে। গেটের বাইরে থেকে মেঘের ব্যালকনির দিকে তাকিয়েছে। মেঘের রুমে লাইট অফ দেখে আবির কপাল গোটায়। বাড়ির পরিবেশ বরাবর মতোই ঠান্ডা। আকলিমা খান আজ আদিকে সোফায় বসে পড়াচ্ছেন। মালিয়া খান আলী আহমেদ খানের কাছে বসে আছে। মিম তার রুমে পড়তেছে। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আলী আহমেদ খানের রুমে গেল। আব্বুর রুম থেকে বেরিয়ে আসতে আকলিমা খান শোধালেন, তোমাকে খেতে দেবো? দাও। আকলিমা খান আবিরকে খেতে দিয়েছে। আবিরের সঙ্গে মিমার আদিও কিছুক্ষণ পরে খেতে বসেছে। আবির আশেপাশে তাকাচ্ছে, বারবার উপরে তাকাচ্ছে, মনে মনে মেঘকে খুঁজছে। সচরাচর এত তাড়াতাড়ি আবির খায় না, আজ মেঘকে দেখার জন্যই অসময় খেতে এসেছে। মামনিকে দেখতে পাচ্ছে না, জিজ্ঞাসা করতেও তেমন যেন লাগছে।
আবির তাড়াহুড়ো করে খেয়ে শেষ করে সিঁড়িতে উঠেছে। মেঘের রুম পেরিয়ে গিয়েও থমকে দাঁড়িয়েছে। মনের ভেতর কেমন জানি খুঁতখুত করছে। 2 কদম পিছিয়ে দরজায় হাত রেখেও ধাক্কা দেয়নি, নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙে আদিটাকে। আদি দরজা থেকে ডেকে জিজ্ঞাসা করছে, আম্মু বলেছে কি খাবে বলতে। আবির ঘুমের মধ্যেই বলেছে, কাকে আর রান্না করতে হবে না, মামনিকে বল যা খুশি রান্না করতে। তোমার মামনি বাসায় নেই। আবির সহসা চোখ খুলে ক্ষুদ্র পরিসরে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় গেছে? মেঘাপুর নানু বাড়ি গেছে। একা? না, মেঘাপুরও গেছে। আবির সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসলো। মেঘ বাসায় নেই, অথচ সে কিছুই জানে না। আদি চলে যেতে আবির সঙ্গে সঙ্গে মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের ফোন বন্ধ। মেঘ রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, অথচ আবির কিছুই টের পায়নি। ভাবতে আবিরের বুক কাঁপছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে আবির রীতিমতো ঘামতে শুরু করেছে। বাধ্য হয়ে মামুনিকে কল দিয়ে কথা বলেছে, মেঘের কথা জিজ্ঞাসা করেছে। মেঘ ভোরবেলা উঠেই কোথায় ফুল আনতে চলে গেছে। আবির মামুনির সঙ্গে কথা শেষ করে সহসা তানভীরের রুমে গেছে। তানভীর তখনও ঘুমে বিভোর হয়ে আছে। গতকাল প্রায় 1টার দিকে বাসায় এসেছে। সকালেও তাড়াতাড়ি করে চলে গেছিল। মা বোনের খবর নেয়নি সে। হালিমা খান যাওয়ার আগে তানভীরকে কল দিয়েছিল, কিন্তু তানভীর ব্যস্ততার কারণে কথা বলতে পারেনি। কল রিসিভ করে শুধু বলেছিল, পরে ফোন দিচ্ছি। পরে আর সময় হয়ে ওঠেনি। বাসায় ফিরতে দেরি হয়ে গেছে বলে এত রাতে আম্মুকে ডাকেও দেয়নি। তানভীর ঘুমাচ্ছে দেখে আবির আর ডাক নেই। আবির দুপুরের দিকে আবারও মেঘের নাম্বারে কল দিয়েছে, কিন্তু মেঘের নাম্বার তখনও বন্ধ। বিকেলে বাসায় ফিরে কি যেন ভেবে মেঘের রুমে দরজা ধাক্কা দিয়েছে। বিকেলের অল্প রোদে মেঘের রুমগুলো আলোকিত হয়ে আছে। আবিরের চোখ পড়ে বিছানার দিকে। বিছানার উপর আবিরের দেওয়া সব গিফট সুন্দর করে গুছিয়ে রেখেছে। আবির ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকায়। হঠাৎই আবিরের চোখে পড়ে টেবিলের ওপর রাখা ফোনের দিকে। আবির এগিয়ে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল মেঘ ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে চলে গেছে। অভিমানী মেয়ে আবিরের রাগ সহ্য করতে না পেরে আবিরের স্মৃতি রেখে দূরে চলে গেছে। এদিকে মেঘের ফোন বন্ধ পেয়ে তামিম, মিরহাজ, মিষ্টি সবাই বন্যাকে কল দিচ্ছে। মেঘ ছেড়ে নানার বাড়ি যাবে এটা বন্যাকেও বলেনি। 2 দিন হয়ে যাচ্ছে। মেঘের ফোন বন্ধ পেয়ে বন্যা তানভীরকে কল দিল। তানভীর তখন বাইকে। বন্যা দ্বিতীয় কল টের পেয়ে বাইক সাইড করে রিসিভ করলো। বন্যা সালাম দিয়ে প্রশ্ন করলো, মেঘ কোথায় আছে? নানু বাড়িতে গেছে। কবে গেছে? 2 দিন হলো। আমার সঙ্গে তো ওই দিন রাতেই কথা হলো। কই বললো না তো। তোমার বান্ধবী আমাকেও বলেনি, আমিই পরের দিন শুনেছি। মেঘের ফোন বন্ধ কেন? ফোন বাসায় রেখে চলে গেছে। কেন? আমি কি করে বলবো? কবে আসবে? জানি না। আপনি না ওর ভাই, জানেন না কেন? আমাকে না বললে আমি কিভাবে জানবো? আম্মু জানে না। নানুর বুনুর সেদিন ইচ্ছে ছিল, সেদিনই চলে গেছে। ও আচ্ছা, রাখি তাহলে। শোনো। জি। তোমার হাতের কী অবস্থা? এখন কিছুটা ঠিক হয়েছে। ওষুধগুলো খাচ্ছ সময় মতো? জি। আপনি কেমন আছেন? তামির ভ্রু কুচকে মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? রাস্তায়, বাইকে। সরি, অসময়ে কল দিলাম। সমস্যা নেই, বলো। আর কিছু বলবো না, রাখি এখন। আচ্ছা। কি আর করা। 1 সপ্তাহ পেরিয়ে গেছে, মেঘের সঙ্গে কারো যোগাযোগ নেই। তানভীর, আবির, মিমরা সবক্ষণই কল দেয়। মেঘ আশেপাশে কোথাও থাকে না। কাছে থাকলেও আবিরের কথা শুনলে মেঘ নিরুদ্দেশ হয়ে যায়। মালিয়া খান সারা বাড়ি খুঁজেও মেঘকে পায় না। 4 থেকে 5 দিন হলো মেঘের খালামণি আসছে নানু বাড়িতে। মেঘকে নিয়ে মোট 9 জন কাজিন। তানভীর আসলে সম্পূর্ণ হতো। রাত 12টায় 1টা পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমায়। সকাল থেকে উঠে হই হুল্লোড়, খেলাধুলা, নানুর বাড়ি ঘোরাঘুরি, নানুর হাতের পিঠা খাওয়াতেই ব্যস্ত থাকে। এই কয়েকদিন মেঘের মন অনেকটা হালকা হয়ে গেছে। হালিমা খানের দিকে প্রতিদিন মালিয়া খানকে কল দিয়ে মেঘ বড় আব্বুর সঙ্গে কথা বলে, বড় আম্মুর সঙ্গে খবর নেয়। নিজে কথা বলে না, এমনকি তানভীরের সঙ্গে কথা বলে না। মেঘের সঙ্গে কথা বলতে না পেরে এদিকে আবিরের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই মামনিকে কল দেয়, কিন্তু মেঘকে একবারও কাছে পায় না। আজ ইচ্ছে করে আবিরই রাত 11টায় কল দিয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার কল দেওয়ার পরে অবশেষে কল রিসিভ হলো, কিন্তু কোনো কথা বলছে না। আবির প্রখর তপ্ত স্বরে ডাকলো, মেঘ। মেঘ নিশ্চুপ, কোনো কথা বলছে না। আবির পুনরায় মোলায়েম কণ্ঠে বলল, কথা বলবি না? মেঘ ঢোক গিলে শান্ত স্বরে বলল, বলুন। কি করছিস? ঘুমাবো। রাতে খেয়েছিস? জি। বাসায় আসবি কবে? জানি না। ক্লাস মিস হচ্ছে না? হোক। তবুও আসবি না? না। বাসার মানুষদের মিস করিস না? না। আর কিছু বলবেন? কেন, বিরক্ত বোধ করছিস? মেয়ে সশব্দে হেসে আস্তে করে বলল, না, হয়তো আমি কারো বিরক্তির কারণ হচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
মেঘের তীব্র অভিমান বুঝতে পেরে আবির আর কিছুই বলতে পারলো না। মেঘ কল কেটে দীর্ঘশ্বাস ছাড়ল। এর আগে কখনো আবিরের সঙ্গে এত অভিমান নিয়ে কথা বলেনি মেঘ। আবির কল দিয়ে রাগ অভিমান সব মিলিয়ে যায়, অথচ এবার মেঘের মন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। আবিরের মোলায়েম কণ্ঠে, কোমল কণ্ঠে অষ্টাদশী অভিমানের পাহাড় ভাঙতে ব্যর্থ হলো। এরপর থেকে প্রতিদিনই আবির রাত 11টার পরে মামুনি নাম্বারে কল দেয়। হালিমা খান রাত 10:10 কি 10:30 নাগাদই ঘুমিয়ে পড়ে। তারপর মেঘ আমার ফোন নিয়ে গেম খেলে। আবিরের কল কাটার সাধ্য হয় না বলে বাধ্য হয়ে রিসিভ করে। প্রতিদিনই 2 থেকে 1টা কথা বলে মেঘ কল কেটে দেয়। আজ শুক্রবার। গত রাতে মেঘের সঙ্গে কথা বলে আবির ঘুমিয়েছে। 10টা বাজে, এখনও আবির ঘুমাচ্ছে। মামুনির নাম্বার থেকে কল আসতে আবির ঘুমের মধ্যে কল রিসিভ করলো। ঘুমন্ত অবস্থায় বলল, মামুনি? না, আমি মেঘ। ম্যাম, বলুন। ঘুমাচ্ছেন? পরে কল দেব? বলুন, আমার ঘুম শেষ। মেঘ মলিন হেসে বলল, ভাইয়াকে কল দিচ্ছি, ভাইয়া ফল ধরছে না। কেন, কোনো দরকার? নানুমণি ভাইয়াকে আসতে বলেছে, আর আমারও চলে যাব আজ। আচ্ছা, আমি তানভীরকে কল দেব। আর একটা কথা। বলুন। আম্মু বলতেছিল ভাইয়ার সঙ্গে আপনিও আসার জন্য। মামুনি বলছে, তার মানে আপনি চান না আমি আসি? আপনার ইচ্ছে হলে, সুযোগ থাকলে আসবেন। আমি কাউকে জোর করে তার বিরক্তির কারণ হতে চাই না। রাখছি। আবির মুচকি এসে তাড়াতাড়ি উঠে তানভীর রুমে ছুটে গেল। তানভীর সকালে খেয়ে আবার ঘুমিয়েছে। আবির তপ্ত স্বরে ডাকলো, তানভীর ওঠ। আবিরের কণ্ঠস্বর শোনা মাত্র তানভীর হকচকিয়ে উঠল। গলা কাকড়ি দিয়ে প্রশ্ন করলো, কী হলো ভাইয়া? আবির মুচকি এসে বলল, বউ কল দিছে, তোকে আনতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হও। বাপরে বাপ, এত খুশি! বউটাকে কতদিন ধরে দেখি না, বুকের ভেতর শূন্যতা অনুভব করছি। তুই বুঝবি না। আহা গো। ভণ্ডামি না করে তাড়াতাড়ি উঠে রেডি হ। তানভীর রেডি হতে হতে আমাকে কল দিয়েছে, গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে কিনা জানার জন্য। মেঘে তার নানুর বাড়ির ওদিকে রাস্তা করেছে, গাড়ি বাড়ি পর্যন্ত যাবে না, যাওয়ার দিকেই অনেকটা রাস্তাটা খুঁজতেছে দেখে বাড়ি অবধি গাড়িটা যাবে না, যাওয়ার দিনই অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে। এই জন্য তানভীর আর আবির বাইক নিয়ে বেরিয়েছে। আবির আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে, আর তানভীর ধূসর রঙের। পাশাপাশি দুই ভাই বাইক চালিয়ে যাচ্ছে। তানভীর হঠাৎই ডাকলো, ভাইয়া বল, একটা গান গাই। তোর মান চাইলে গা। আমি বলছিস কেন? এই গানটা শুধু তোমার জন্য, তুমি রাজি থাকলে শুরু করব। গাইব? গা। তানভীর গলা খাকারি দিয়ে গাইতে শুরু করল। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনের পথ চিনে আয় না চলে, তোর ছেড়ে ঝরবো কে ছাড়ে না, পারছে তোকে ছাড়া না রে না। গান করতে পারি না, তবু চেষ্টা করলাম। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।